সে সারা দিন শুধু বিছানায় পড়ে থাকে আর কিছু করে না, কারণ এই পৃথিবীর সব পুরুষ শেষ হয়ে গেছে। সেদিন সে সব সময়ের মতো চুপচাপ খালি বসেছিল আর মন থেকে একটা উইশ চাইল, কোনো পুরুষ যদি আকাশ থেকে টপকে পড়তে। আর ভাই, পরের সেকেন্ডেই আমি অর্থাৎ হুজিন সোজা আকাশ থেকে নিচে পড়লাম। পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই হয় বস। আমি ছাদে হওয়া সেই বড়সড় ফুটোটা দেখলাম, যেটা আমার কারণেই হয়েছিল। আমি বললাম, আই এম সরি পরিজি, আপনার এই লোকসানের বদলে আপনার কি চাই? সে বলল, ঠিক আছে, শুধু আমাকে আপনার স্ত্রী বানিয়ে নিন। আমি তো থতমত খেয়ে গেলাম ভাই। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত রূপবতী একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, আমি চাই আপনি আমার পুরুষ হন। আজই আমাদের বেডরুম সাজবে আর বাসর রাত হবে। লেরুয়ান কোনো দেরি না করে সোজা আমার হাত ধরল আর আমাকে বিছানার দিকে টানতে লাগল। আমি বললাম, আরে থামো থামো, তোমার মানে কি ওই ধরনের ডাবল কাল্টিভেশন থেকে? লেরুয়ান সঙ্গে সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে এখন আর 1 মিনিট অপেক্ষা করতে চাচ্ছিল না। সে সোজা আমাকে জড়িয়ে ধরল আর একের পর এক কিস করা শুরু করে দিল। ভাই, আমার তো মাথাটাই তাই কাজ করা বন্ধ করে দিল। কিন্তু যখন আমি নিজেকে ছাড়াতে পারলাম না, তখন ভাবলাম, চলো চোখ বন্ধ করো আর মজা নাও। তখনই হঠাৎ বাইরে থেকে একটা মহিলার পরিষ্কার গলার আওয়াজ শোনা গেল। লেরুয়ান সঙ্গে সঙ্গে ফিসফিস করে আমাকে ওয়ার্নিং দিল, একদম আওয়াজ করবে না। উঠোনের বাইরে একটা মেয়ে দাঁড়িয়েছিল, যে হলুদ রঙের ড্রেস পরেছিল। সে একদম নখরেবাজ আর কড়া মেজাজের এক কুমারী মেয়ে ছিল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কি করছ? এত দেরি কেন করছ? এ ছিল শেন জুয়ান কিং, যে ভ্রু কুচকে জিজ্ঞেস করছিল। লেরুয়ানের সাথে এই হলুদ ড্রেস পরা মেয়েটির সম্পর্ক মোটেও ভালো ছিল না। একদম ৩৬-এর খাড়া সম্পর্ক ছিল। আর শালা, যখন আমি ভেতরে আমার শুভ কাজ শুরু করতেই যাচ্ছিলাম, তখনই হঠাৎ মাঝখানে এই কাবাবের হাড্ডি চলে এলো। মুডটাই পুরো নষ্ট হয়ে গেল ভাই। বাইরে দাঁড়িয়ে শেন কিং চিৎকার করল, আমি এখানে কেমন যেন অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। শেন কিং আর তার সঙ্গীরা সোজা লেরুয়ানের বাড়ির দিকে এগোতে লাগল। এটা শুনে হঠাৎ লেরুয়ানের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে এমন নাটক করল যেন সে নিজের ম্যাজিক প্র্যাকটিসের সাইড এফেক্টস সম্পর্কে কিছুই জানে না। সে বাহানা দিল, আরে ওটা ছাদ উড়ে গিয়েছিল, আমি নিজে চেক করে আসছি। সে দেখল যে ছাদে শুধু একটা ছোট ফুটো ছিল। আমি ওটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিলুম, যাতে কোনো ঝামেলা না হয়। শেন কিং বলল, ঠিক আছে, সব ঠিক থাকলে আমি আসছি। যখন ওই খরুশ শেন কিং চলে গেল, লেরুয়ান সঙ্গে সঙ্গে বাড়ির চারদিকে ডিফেন্সিভ জাদুকরি দেয়াল আর নিষেধাজ্ঞা জারি করে দিল, যাতে কেউ ভেতরে উঁকি দিতে না পারে। তারপর সে লাফিয়ে ছাদে গেল আর বাকি থাকা ফুটোগুলো চটপট ঠিক করে ফেলল। সব কাজ শেষ করে সে বিদ্যুতের গতিতে আবার বাড়ির ভেতরে ছুটে এলো আর বলল, হাজব্যান্ড, আমি এসে গেছি, প্রথমে আমরা বিয়ে করব। আমি ভাবলাম, চলো বিয়ে করাটাই সেফ। তাই আমি বললাম, ঠিক আছে, চলো এখনই বিয়ে করে নিই। ভাই, এই মহিলা তো আমার ভাবনা চেয়েও 4 কদম এগিয়ে বেরোল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো কাঠপুতুলি। শালা, আমার নিজের ওপরই সন্দেহ হতে লাগল যে আসলে মহিলা আমি নাকি সে। আর আমি কোনো খুশিতে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলুম। যাই হোক, আমি তাকে একটু টেস্ট করলুম। আর ভাই, সে আমার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর বিপজ্জনক বেরোল। কিন্তু এত সলিড আর কেয়ারিং বউ পাওয়ার পর কোনো পুরুষ আর কমপ্লেন করবে বলো? আমি তো খুশিই ছিলাম যখন আমাদের বিয়ের নিয়মকানুন শেষ হল, তখন লেরুয়ান আর আমি একে অপরের চোখের দিকে তাকালাম। লেরুয়ান কিছু না ভেবেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তাকে পুরো 1 ঘণ্টা ওভাবেই ধরে রাখলুম। আমার কোমর ভেঙে যাচ্ছিল, কিন্তু সে সরার নামই নিচ্ছিল না। লেরুয়ানের মুখে এত খুশি ছিল যে তা ভাষায় প্রকাশ করা যাবে না।
তার জন্য একটা পুরুষ পাওয়া যেন ভগবানের দেওয়া সবচেয়ে বড় আর মূল্যবান গিফট ছিল। পরের মুহূর্তেই সে উঠে দাঁড়াল আর নিজের ম্যাজিক্যাল স্টোরেজ ব্যাগটা নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছে? সে হেসে বলল, এইসব আপনার জন্য, হ্যাজব্যান্ড। আর সে ব্যাগ থেকে সমস্ত জিনিস বাইরে ঠেলে দিল। তার মধ্যে চকচকে জাদুকরী অস্ত্র, মূল্যবান ধাতু, জড়িবুটি আর শত শত সংখ্যায় রঙিন চকচকে স্পিরিট স্টোনস ছিল, যেগুলোকে সে ভালোবেসে স্ন্যাক্স বলত। সে বলল, হ্যাজব্যান্ড, এটা আমার জীবনের সব উপার্জন। আজ থেকে এইসব আপনার হলো। ব্যাস, আপনি এবার অ্যাশ করুন। শালা, এত সম্পত্তি দেখে আমার চোখ কপালে উঠে গেল। এত কামাতে আমার কয়েক জন্ম লেগে যেত ভাই। ওই মুহূর্তেই লেরোয়ানের প্রতি আমার মনে সম্মান আরও বেড়ে গেল। এমন লক্ষ্মী বউকে কে না ভালোবাসবে? গত ৮ জন্মের পুণ্যি জেগে উঠেছিল, যার কারণে আমি একে পেয়েছি। লেরোয়ান তো মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল। সে বলল, ব্যাস, আপনি সব সময় আমার সাথে থাকবেন। এখন থেকে আমি যাই স্ন্যাক্স ইনকাম করব সব আপনার জন্যই হবে। আমি আমার জাদুকরী শক্তি দিয়ে তুড়ি মেরে আরও স্ন্যাক্স কামাতে পারি। তখনই হঠাৎ লেরোয়ানের মুখ একদম গম্ভীর হয়ে গেল। তার মনে ভয় ঢুকে গেল যে বাইরে এত এত মহিলা ক্ষুধার্ত নেকড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। যদি আমার হ্যাজব্যান্ড বাইরে যায় তবে কেউ তাকে তুলে নিয়ে যাবে। সে তাড়াহুড়ো করে বলল, হ্যাজব্যান্ড, বাইরে যাবেন না। বাইরে খুব ডেঞ্জারাস পরিবেশ, বিপজ্জনক রাক্ষস ঘুরে বেড়ায়। আমিও মনে মনে ঠিক করে নিলাম যে ফালতু হিরো সাজা যাবে না। আমি জানতাম যে ওই রাক্ষসরা মানুষদের কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলে। এই জিলিং সিটির আশেপাশে এমন অনেক বিপজ্জনক জায়গা ছিল, আর আমি তো এখন কাল্টিভেশনের মাত্র ৩য় লেভেলে ছিলাম। এমন অবস্থায় বাইরে যাওয়া মানে সোজা যমরাজকে নিমন্ত্রণ দেওয়া। আমি বললাম, আরে আমি ঠিক আছি, টেনশন নিও না। সে বলল, আমি এখানে বহু বছর ধরে থাকছি, কিন্তু আপনি সত্যি বাড়ির বাইরে এক কদমও পা দেবেন না। আমি তাকে নিজের সুরক্ষার ভরসা দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম যে আমার এই দুর্বল অবস্থায় বাইরে যাওয়া মানে শুধু একটা বোঝা হওয়া। আমি ভাবলাম, যতক্ষণ না আমি কাল্টিভেশনের ৫ম লেভেলে পৌঁছে যাচ্ছি ততক্ষণ ঘরের ভেতরেই সেধিয়ে থাকা ভালো। কোনো তাড়াহুড়ো নেই, আরামসে শিখব, ধীরে ধীরে এগিয়ে যাব। শুরুতে কাল্টিভেশনের স্পিড বাড়ানো খুব জরুরি হয়। সে খুশি হয়ে বলল, হ্যাজব্যান্ড, আপনি কত ভালো। চিন্তা করবেন না, আমি ধীরে ধীরে আপনাকে এগিয়ে নিয়ে যাব। আমার মনেও উন্নতি করার আগুন জ্বলছিল। আমাকে আমার বউয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এর মধ্যেই লেরোয়ানের আঙ্কেল চলে এলেন আর সে উনার সাথে দেখা করতে চলে গেল। আমি বাড়ির ভেতরে একা শান্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরের দিন সকালে লেরোয়ান একদম জোশ নিয়ে নিজের আর্মার পরে বাড়ি থেকে বেরোল। সে মাইনিং করতে যাচ্ছিল। নর্থ মাউন্টেনে রাজকুমারীদের যে অস্থায়ী খনি ছিল সেখানে। আজ লেরোয়ান জানপ্রাণ লড়িয়ে মাইনিং করছিল। সে ভাবল, আমাকে আমার হ্যাজব্যান্ডের জন্য আরও স্ন্যাক্স খুঁড়ে বের করতে হবে, যাতে আমি উনার জন্য দারুণ আর তগড়া অস্ত্র কিনতে পারি। কিন্তু এখন সে মার্কেট থেকে কিছু কিনতে পারছিল না। সে এটাও চাচ্ছিল না যে আমি খুব তাড়াতাড়ি কাল্টিভেট করি, না হলে আমি বাইরে যাওয়ার জেদ করব। আর বাইরে তো এমনিতেই রাক্ষসদের রাজত্ব। আমাকে এখন বাড়ির ভেতরেই সেফ থাকতে হতো। তার শুধু একটা ভালো আর মজবুত বাড়ির দরকার ছিল, যাতে সে তার প্রিয় হ্যাজব্যান্ডকে পৃথিবীর নজর থেকে লুকিয়ে রাখতে পারে। যখন লেরোয়ান স্পিরিট স্টোনস খুঁজছিল তখন সে এইসবেরই প্ল্যান করছিল। তখনই হঠাৎ একটা পাথর পড়ল আর একটা চকচকে জাদুকরী ক্রিস্টাল সামনে চলে এলো। লেরোয়ান খুশি মনে ওটা তুলল আর বাঁশের বাড়ির পাশে লুকিয়ে রাখা জায়গায় রেখে দিল। সে হেসে বলল, যখন থেকে হ্যাজব্যান্ড পেয়েছি শালা আমার তো ভাগ্যই খুলে গেছে। এখন আমি এক গাদা স্ন্যাক্স খুঁড়ে বের করব। রাত হতে হতে সে কাজ শেষ করল আর প্রায় ৫০টিরও বেশি স্ন্যাক্স জমা করে ফেলল। কোম্পানির শেয়ারিং রুল অনুযায়ী সে ৫টির বেশি স্ন্যাক্স পাওয়ার যোগ্য ছিল। আজকের দিনটা তো শালা ছপ্পর ফুঁড়ে বেরোল। তার আশাই ছিল না যে একদিনে এত স্ন্যাক্স পেয়ে যাবে। তখনই শেন কিং লেরোয়ানের দিকে তাকাল, যেখানকার সুপারভাইজার ছিল,
এবং লেরুয়ানের সাইটের পুরো খবর রাখত। লেরুয়ান বলল, আমাকে আপনাকে সব ডিটেলস দিতে হবে। শেন কিং একটু গড়গড় করে বলল, আমার কিছু যায় আসে না। আজ তোমার ভাগ্য ভালো ছিল, দেখি কাল তুমি কত স্ন্যাক্স পাও। তখনই আশেপাশের বাকি বান্ধবীরাও লেরুয়ানের কাছে চলে এলো আর মাইনিংয়ের টিপস চাইতে লাগল। লেরুয়ান ভাব দেখিয়ে বলল, যখন তোমরা ষষ্ঠ লেভেলে পৌঁছে যাবে তখন তোমরাও পেরে যাবে। সে এটা তো আর বলতে পারল না যে সে বাড়িতে একটা পুরুষের জ্যাকপট পেয়ে গেছে, যার কারণে তার এনার্জি লেভেল হাই ছিল। বাকি মহিলারা বেচারির মতো মুখ চেয়েই রয়ে গেল। তাদের মনে হল লেরুয়ান ভাব খাচ্ছে। কিন্তু শালা এই সময়ে শেন কিংয়ের মাথায় অন্য বুদ্ধি খেলছিল। তার গত রাত থেকেই লেরুয়ানের হাবভাব অদ্ভুত লাগছিল। তার আকাশের রং আর পরিবেশ কিছুই ঠিক মনে হচ্ছিল না। সে ভাবল যে সুযোগ পেলেই সে লেরুয়ানের বাড়ি তল্লাশি করবে। কিন্তু ওই বোকাটা জানত না যে এই গোয়েন্দাগিরি তার জীবনের ওপর ভারী পড়তে চলেছে। যাই হোক, লেরুয়ান বলল, ঠিক আছে, আমি আসছি, বাই এভরিওয়ান। সে নিজের জিনিসপত্র গোটাল আর তরবারির ওপর সওয়ার হয়ে সোজা উড়ে আমাদের ছোট বাড়ির দিকে রওনা দিল।